নমস্কার সবাইকে। আমরা প্রত্যেকেই যখন সেভ কোনো ইনভেস্টমেন্ট করতে চাই আমরা কিন্তু বেছে নিই ব্যাংক অথবা পোস্ট অফিসকে, এবং আমরা অনেকেই আছি যারা কিনা পোস্ট অফিসকে বেশি পছন্দ করি। তার কারণ পোস্ট অফিসের যে রেট অফ ইন্টারেস্ট আছে সেটা কিন্তু ব্যাংকের তুলনায় অনেকটাই বেশি আছে। রিসেন্টলি মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে একটা নোটিফিকেশন বেরিয়েছে। সেই নোটিফিকেশনে তারা জানিয়েছে যে পোস্টাল ইনভেস্টমেন্ট রয়েছে তার মধ্যে একটা বিশাল পরিবর্তন আসতে চলেছে, এবং সেই পরিবর্তনগুলি আপনি যদি না জানেন এবং সেইগুলো যদি আপনি না জেনে আপনার পদক্ষেপ যদি সঠিকভাবে না নেন তাহলে কিন্তু এরকমও হতে পারে আপনার অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেল, অথবা আপনার অ্যাকাউন্টে আপনি শুধুমাত্র সেভিংসের ইন্টারেস্ট পেলেন, কিন্তু এরকমও হতে পারে যে আপনার অ্যাকাউন্টে টাকা তো পড়ে থাকবে কিন্তু তাতে আপনি কোনো ধরনের কোনো ইন্টারেস্ট পাবেন না। তা আজকের ভিডিও খুবই ইম্পর্টেন্ট হতে চলেছে। আপনাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব ভিডিওটি পুরো দেখতে, এবং চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করতে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও শুরু করার আগে 10 সেকেন্ড আপনাদের কাছে নিয়ে নেব। আপনাদের যদি এই ধরনের কন্টেন্ট ভালো লাগে তাহলে আপনারা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও জয়েন করতে পারেন। টেলিগ্রাম চ্যানেলের লিংক কিন্তু ডেসক্রিপশনের প্রথমেই দেওয়া রয়েছে। আপনারা ওখানে ক্লিক করে ডাইরেক্টলি আমাদের চ্যানেলে চলে যেতে পারেন এবং এই ধরনের যে নতুন আপডেটগুলো আসবে সেই আপডেটগুলো কিন্তু সেখান থেকে পেয়ে যাবেন। তো 21শে আগস্ট 2024-এ মিনিস্ট্রি অফ ফাইন্যান্সে একটা নোটিফিকেশন বের করে, এবং সেই নোটিফিকেশনে বলা হয় যে বেশ কিছু পোস্ট অফিসের অ্যাকাউন্ট আছে যে অ্যাকাউন্টগুলো কিন্তু মানুষ খুলে রেখেছে বেআইনিভাবে, অথবা সেই অ্যাকাউন্ট যখন খুলেছিল সেটা আইনি ছিল কিন্তু পরবর্তীকালে সেটা বেআইনি হয়ে গেছে বিভিন্ন ধরনের কারণে। পরবর্তী অংশে আমরা আলোচনা করছি। সেই সব অ্যাকাউন্টগুলো পোস্ট অফিস কিন্তু ডিটেক্ট করবে এখন, এবং সেই অ্যাকাউন্টের এগেনস্টে তারা কিন্তু স্টেপ নেবে। কেননা পোস্ট অফিসে যে অ্যাকাউন্ট রয়েছে, বিশেষ করে পিপিএফ অ্যাকাউন্ট, সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট, সেখানে অনেক ধরনের রুল রয়েছে। যেরকম 1.5 লাখের বেশি আমরা ইনভেস্ট করতে পারবো না, মাইনরদের জন্য আলাদা রুল রয়েছে। কিন্তু এইসব নিয়ম অনেকেই না মেনে তারা কিন্তু বেআইনিভাবে অনেক ধরনের অনেক অ্যাকাউন্ট খুলে ফেলছে, এবং যার জন্যই কিন্তু মিনিস্ট্রি অফ ফাইন্যান্সের এই ধরনের রুল আনতে হয়েছে। এবং এর জন্য অবশ্যই পোস্ট অফিস এরপরে আমাদের কাছে যে জিনিসটা করবে, যে জিনিসটা দেখে মনে হচ্ছে যে আমাদের কাছে প্যান এবং আধার আর একবার নেবে, হতে পারে তারা যদি অন্য কোনো স্টেপ নিতে চান সেইগুলোও নিতে পারেন নিয়ে, এবং সেই ধরনের যে অ্যাকাউন্টগুলো আছে সেগুলো কিন্তু ডিটেক্ট করবেন। কিন্তু সবার আগে আমাদের জেনে নেওয়া প্রয়োজন কি ধরনের চেঞ্জেস এসছে। প্রথম যে পরিবর্তনটি এসছে সেটা হলো মাইনর চাইল্ডদের জন্য। মাইনর চাইল্ড যারা রয়েছে তারা কিন্তু পোস্ট অফিসে পিপিএফ অ্যাকাউন্ট অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনার যে অ্যাকাউন্ট রয়েছে সেই অ্যাকাউন্ট খুলতে পারে। এছাড়া অন্য কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট কিন্তু তারা খুলতে পারেন না। এখন কোনো মাইনরের নামে যদি এই ধরনের কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, অর্থাৎ পিপিএফ অ্যাকাউন্ট অথবা সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট, এই দুটো অ্যাকাউন্ট বাদ দিয়ে অন্য কোনো ধরনের কোনো অ্যাকাউন্ট খোলা থাকে, তাহলে কিন্তু সেই অ্যাকাউন্টে আপনার রেট অফ ইন্টারেস্ট যেটাই হোক না কেন অক্টোবর থেকে আপনি কিন্তু সেভিংস ব্যাংকের যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টই পাবেন। 2 নম্বর যে পরিবর্তনটি এসছে সেটি হলো পিপিএফ অ্যাকাউন্টকে নিয়ে। অনেক ব্যক্তি আছে যেহেতু পিপিএফ অ্যাকাউন্টে একটা ট্যাক্স সেভিংস পাওয়া যায়, এছাড়া যে ইন্টারেস্ট আমরা পাই সেটাও কিন্তু ট্যাক্স ফ্রি। এখন আমরা পিপিএফ অ্যাকাউন্টে বছরে মিনিমাম 500 টাকা আমাদের জমা করতে হয়, এবং ম্যাক্সিমাম আমরা 1.5 লাখ টাকা পর্যন্ত জমা করতে পারি। কিন্তু অনেক ব্যক্তি আছে তারা অনেক বেশি মাথা খাটিয়ে এমন কোনো উপায় বের করেছেন যেখানে দেখা যাবে উনি একটা ব্যাংকে আর একটা পোস্ট অফিসে তার অ্যাকাউন্ট খুলে রেখেছেন, এবং ভেবেছেন হয়তো গভর্নমেন্ট কোনোদিন এই জিনিসটা বুঝতে পারবেন না, এবং এতদিন পর্যন্ত অনেক ক্ষেত্রেই আছে গভর্নমেন্ট ডিটেক্ট করতে পারেননি। এখন কিন্তু গভর্নমেন্ট এই দিকে নজর দেবে। আপনার যদি ধরে নিলাম 3টে পিপিএফ অ্যাকাউন্টও যদি থাকে, বিভিন্ন জায়গায় আপনি খুলে রেখেছেন, এক্ষেত্রে গভর্নমেন্ট বলছে যে আমরা আধার অথবা অন্য কোনো ধরনের প্যান নাম্বারের লিঙ্কের সাহায্যে আমরা যদি জানতে পারি যে তার একাধিক অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু সেই সব অ্যাকাউন্টের উপর স্টেপ নেওয়া হবে। গভর্নমেন্ট এই ক্ষেত্রেও কিন্তু একটা জিনিসের অপশন দিচ্ছে যে ম্যাক্সিমাম 2টো অ্যাকাউন্ট যদি তার কোনো কারণবশত থেকে থাকে তাহলে 2টো অ্যাকাউন্টকে তারা মার্জ করে দেবে। অর্থাৎ যেটা প্রাইমারি অ্যাকাউন্ট, প্রাইমারি যে অ্যাকাউন্টটি রয়েছে সেটা কিন্তু কোনটিকে আপনার প্রাইমারি অ্যাকাউন্ট হিসেবে বাঁচবেন সেটা কিন্তু আপনি নিজে সিলেক্ট করে নিতে পারেন যদি আপনার একাধিক পিপিএফ অ্যাকাউন্ট কোনো কারণবশত থেকে থাকে। এবার তাহলে একটা হবে প্রাইমারি অ্যাকাউন্ট, আর একটা সেকেন্ড যেটা হবে সেটা হলো সেকেন্ডারি অ্যাকাউন্ট। এখন 2টো অ্যাকাউন্ট যদি আপনার থাকে দুটোকে মার্জ করে দেবে, দুটোকে মার্জ করে দেওয়ার পর সে আপনার একটা পিপিএফ অ্যাকাউন্ট হয়ে যাবে। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় আপনার 2টোর বেশি পিপিএফ অ্যাকাউন্ট রয়েছে, সেক্ষেত্রে কিন্তু তৃতীয় যে অ্যাকাউন্টটি রয়েছে সেই অ্যাকাউন্টটি গভর্নমেন্ট বন্ধ করে দেবে।
এইবার যদি কোনো কারণবশত দেখা যায় যে আপনার দুটো অ্যাকাউন্ট রয়েছে, ধরে নিলাম প্রাইমারি আর সেকেন্ডারি, এবার আপনি দুটো অ্যাকাউন্ট মিলে 1.5 লাখের বেশি ইনভেস্ট করার আপনার কথা ছিল না। এবার দুটো অ্যাকাউন্টে একটাতে 1 লাখ টাকা আপনি জমা করেছেন আর একটাতে 50,000 টাকা জমা করেছেন, তাহলে কিন্তু কোনো ধরনের কোনো অসুবিধা হবে না। কিন্তু কোনো কারণবশত যদি দেখা যায় একটাতে আপনি 1 লাখ জমা করেছেন আর একটাতেও 1 লাখ টাকা জমা করেছেন, তাহলে প্রাইমারি অ্যাকাউন্টের 1 লাখ টাকা আপনার সুরক্ষিত থাকবে, সেকেন্ডারি যে অ্যাকাউন্টটি রয়েছে তার 50,000 টাকাও কিন্তু সুরক্ষিত থাকবে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। কিন্তু সেকেন্ডারি অ্যাকাউন্টের যে ব্যালেন্স 50,000 টাকা অর্থাৎ 1.5 লাখের ওপরের যে 50,000 টাকা রয়েছে তার উপর আপনি কিন্তু কোনো ধরনের কোনো ইন্টারেস্ট পাবেন না। এবার যদি কোনো কারণবশত দেখা যায় যে আপনার প্রাইমারি অ্যাকাউন্ট যেটা রয়েছে সেটাতে 1.5 লাখ তো আপনি কভার করেই ফেলেছেন, সেকেন্ডারিতেও আপনার 1.5 লাখ টাকা আপনি ডিপোজিট করেছেন, সেক্ষেত্রে সেকেন্ডারি অ্যাকাউন্টের কোনো ধরনের কোনো ইন্টারেস্ট আপনি পাবেন না। আপনার প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা রয়েছে সেই প্রিন্সিপাল অ্যামাউন্ট অবশ্যই আপনি ফেরত পাবেন, কিন্তু তার থেকে কোনো ধরনের কোনো ইন্টারেস্ট আপনি পাবেন না। এছাড়াও প্রাইমারি আর সেকেন্ডারি অর্থাৎ দুটো অ্যাকাউন্ট যেই দুটো মার্জ হবে ওই দুটো বাদ দিয়ে তৃতীয় কোনো পিপিএফ অ্যাকাউন্ট যদি থাকে আপনার, তাহলে ওই তৃতীয় অ্যাকাউন্টেতেও কোনো ধরনের কোনো ইন্টারেস্ট কিন্তু আপনি পাবেন না। এবং এই অ্যাকাউন্টটি আপনি যবে থেকে খুলেছেন তখন থেকেই কিন্তু আপনি কোনো ধরনের কোনো ইন্টারেস্ট আপনি পাবেন না। হতে পারে আপনার পাসবুকে এখন শো করছে যে আপনি এতদিনে হয়তো 2 লাখ টাকা ইন্টারেস্ট আর্ন করছেন, কিন্তু এই 2 লাখ টাকাই আপনার কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে, যেহেতু আপনার ওটা 3 নম্বর পিপিএফ অ্যাকাউন্ট এবং গভর্নমেন্ট ওটার কোনো মান্যতা আপনাকে দেবে না। সুতরাং আপনি যদি এতদিন যাবৎ ধরে নিলাম 10 লাখ টাকা ওই অ্যাকাউন্টে জমিয়েছেন এবং সাথে 2 লাখ টাকা আপনার ইন্টারেস্ট হয়েছে, সমস্ত কিছু মিলিয়ে ধরলাম আপনি 10 বছর ধরে ওটা আপনার 5 লাখ টাকা ইন্টারেস্ট হয়েছে, তাহলে 5 লাখের ইন্টারেস্ট আপনার কিন্তু ক্ষতি হবে, কিন্তু যে প্রিন্সিপাল অ্যামাউন্টটা রয়েছে 10 লাখ টাকা সেই 10 লাখ টাকা কিন্তু আপনি ফেরত পেয়ে যাবেন। 3 নম্বর হলো পিপিএফ অ্যাকাউন্ট ফর মাইনর চিলড্রেন। অনেক ব্যক্তি আছে যারা মাইনরদের জন্য পিপিএফ অ্যাকাউন্ট খোলে এবং সেটা আইনতভাবে ঠিকই আছে, কোনো ব্যক্তি চাইলে কিন্তু মাইনরদের জন্য পিপিএফ অ্যাকাউন্ট খুলতেই পারে। কিন্তু একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, যখনই মাইনর চাইল্ডের জন্য পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয় সেক্ষেত্রে একজন গার্ডিয়ান থাকতে হয় 1 নম্বর। 2 নম্বর হলো যে পিপিএফ অ্যাকাউন্টটি খুলবে না অর্থাৎ তার বাবা মা, তার ইনভেস্টমেন্ট, তার যদি কোনো পিপিএফ অ্যাকাউন্ট থাকে প্লাস মাইনরের পিপিএফ অ্যাকাউন্ট, দুটো অ্যাকাউন্ট মিলিয়ে ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্তই কিন্তু উনি ডিপোজিট করতে পারবেন, এর থেকে বেশি উনি ডিপোজিট করতে পারবেন না। এবার ডিপার্টমেন্ট বলছে পিওএসএ ইন্টারেস্ট অর্থাৎ পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট ইন্টারেস্ট শ্যাল বি পেইড ফর সাচ ইরেগুলার অ্যাকাউন্ট আনটিল দ্য ইন্ডিভিজুয়াল ব্র্যাকেটে মাইনর অর্থাৎ ওই মাইনর বিকাম এলিজিবল ফর ওপেনিং অফ অ্যাকাউন্ট। অর্থাৎ মাইনরদের নামে যদি কোনো অ্যাকাউন্ট খোলা থাকে এবং সেটা যদি ইরেগুলার অ্যাকাউন্ট হয়, এবার ইরেগুলার অ্যাকাউন্ট বলতে কোনগুলো হতে পারে? 1 নম্বর হতে পারে যে তার গার্ডিয়ান ঠিক মতন ভাবে দেওয়া হয়নি, অর্থাৎ তার গার্ডিয়ান ঠিক মতন বাঁচা হয়নি। কেননা একজন মাইনর চাইল্ড যদি পিপিএফ অ্যাকাউন্ট খোলে তার একজন গার্ডিয়ান থাকা প্রয়োজন, কিন্তু দেখা যাবে যে অন্য কেউ গার্ডিয়ান হয়ে গেছে, সঠিক ব্যক্তি হয়নি। 2 নম্বর হতে পারে একজন মাইনরের নামে একাধিক অ্যাকাউন্ট রয়েছে, তার মায়ের সাথে একটা খুলেছে, তার বাবার সাথে একটা খুলেছে, এই ধরনের বিভিন্ন ধরনের সমস্যা থাকতে পারে একজন মাইনরের নামে পিপিএফ অ্যাকাউন্ট খুললে। সেক্ষেত্রে মাইনরের যে পিপিএফ অ্যাকাউন্ট আছে সেখানে কিন্তু পোস্ট অফিসের যে সেভিংস ইন্টারেস্ট পাওয়া যায় সেই সেভিংস ইন্টারেস্টের ইন্টারেস্ট ওই পিপিএফ অ্যাকাউন্টে পাওয়া যাবে। এবং মাইনর যখন অ্যাডাল্ট হবে তখন কিন্তু সে অটোমেটিক্যালি পিপিএফ এর যে ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্টই পাবে, কোনো ধরনের কোনো অসুবিধা নেই। এক্ষেত্রে আরো একটা জিনিস কিন্তু বলছে ম্যাচিউরিটি পিরিয়ড নিয়ে। এখানে বলছে যে সে যখন অ্যাডাল্ট হয়ে যাবে সেই দিন থেকেই ধরা হবে তার পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয়েছে, অর্থাৎ তার অ্যাডাল্ট হয়ে যাওয়ার পর আরো 15 বছর লাগবে সেই পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর হতে। উদাহরণ হিসেবে বলি, ধরে নিলাম কোনো মাইনরের 10 বছর বয়সে পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয়েছিল, এখন ধরে নিলাম সেটা ইরেগুলার অ্যাকাউন্টের মধ্যেই পড়ছে কোনো কারণবশত, এখন ওই অ্যাকাউন্টটি তার ম্যাচিওর হয়ে যাওয়ার কথা ছিল তার যখন 25 বছর হবে তখন, কেননা সে 10 বছর বয়সে খুলেছে, আমি ধরে নিলাম 25 অথবা 26-এ তার ম্যাচিওর হয়ে যাওয়ার কথা। কিন্তু এখন গভর্নমেন্ট বলছে যে যদি সেটা ইরেগুলার অ্যাকাউন্ট হয় তাহলে কিন্তু তার যে 18 বছর যতক্ষণ না হবে অর্থাৎ সেই 8 বছর সে পোস্ট অফিসের সেভিংস ইন্টারেস্ট যেটা হয় সেই ইন্টারেস্ট রেটেই ইন্টারেস্ট পেতে থাকবে, এবং 18 বছর যখন হয়েছে তখনই সে পিপিএফ অ্যাকাউন্ট করেছে বলেই ধরা হবে। এবং 18 বছর বয়সে সে যদি পিপিএফ অ্যাকাউন্ট করেছে বলে ধরা হয়, তা 18-র সাথে আরো যদি আমরা 15 যোগ করি তাহলে কিন্তু হচ্ছে 33 বছর, অর্থাৎ তার যখন 33 অথবা 34 বছর বয়স হবে তখন কিন্তু তার পিপিএফ অ্যাকাউন্ট ম্যাচিওর করবে, 15 বছর হবে। আশা করি বুঝতে পেরেছেন যে কি ধরনের চেঞ্জেস আসতে চলেছে। এবার 4 নম্বর যে চেঞ্জ এসছে সেটা হলো এক্সটেনশন অফ পিপিএফ অ্যাকাউন্ট বাই এনআরআই। অনেক এনআরআই আছে যারা পিপিএফ অ্যাকাউন্ট খোলে, কোনো ব্যক্তি এনআরআই হয়ে গেলে কিন্তু পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারে না,
এনআরআই হওয়ার আগে উনি পিপিএফ অ্যাকাউন্ট খুলতে পারেন। এবার কোনো কারণবশত দেখা যাবে উনি এনআরআই হওয়ার আগে পিপিএফ অ্যাকাউন্ট খুলে নিয়েছে। এখন সে যখন এনআরআই হয়ে গেছে, তারপরে তার যখন পিপিএফ অ্যাকাউন্ট রিনিউ করার সময় আসবে, তাকে কিন্তু গভর্নমেন্টকে জানাতে হবে তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস নিয়ে। এখন সেই ব্যক্তি যদি কোনো কারণবশত তার পিপিএফ অ্যাকাউন্ট কন্টিনিউ করে চলেন এবং তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস সম্পর্কে ডিপার্টমেন্টকে না জানান, সেক্ষেত্রে গভর্নমেন্ট বলছে পিওএসএ অর্থাৎ পোস্ট অফিস সেভিং অ্যাকাউন্ট রেট অফ ইন্টারেস্ট শ্যাল বি গিভেন টু দ্য অ্যাকাউন্ট হোল্ডার, অর্থাৎ পোস্ট অফিসের যে সেভিংস ইন্টারেস্ট আছে সেই ইন্টারেস্ট কিন্তু তাকে দেওয়া হবে, সেই এনআরআই কে, টিল 30 সেপ্টেম্বর 2024, এই 30শে সেপ্টেম্বর 2024 পর্যন্ত। এখন সেই ব্যক্তি যদি 30শে সেপ্টেম্বর 2024ও পেরিয়ে যায়, তারপরে সেই অ্যাকাউন্ট থেকে 1 পয়সাও ইন্টারেস্ট কিন্তু সেই ব্যক্তি পাবেন না। 5 নম্বর যে পরিবর্তনটি এসছে সেটা হলো সুকন্যা সমৃদ্ধি যোজনায়। আমরা প্রত্যেকেই জানি সুকন্যা সমৃদ্ধি যোজনায় আমাদের 8.2% ইন্টারেস্ট দেয়, একটা এক্সেলেন্ট ইনভেস্টমেন্ট। কেননা আমরা যখন ওখানে ইনভেস্ট করি, যে টাকা দিয়ে ইনভেস্ট করি সেটাও কিন্তু ট্যাক্সের ছাড় আমরা পাই। এছাড়াও ম্যাচিউরিটির সময়ও যে ইন্টারেস্ট আমরা পাই সেটাও কিন্তু আমাদের ট্যাক্স থেকে ছাড় পাওয়া যায়, অর্থাৎ ইন্টারেস্টের উপরও আমাদের কোনো ধরনের কোনো ট্যাক্স পেমেন্ট করতে হয় না। তার জন্য এটা এক্সেম্পট ক্যাটাগরিতে পড়ে এবং এর জন্যই বহু ব্যক্তি আছে যে যারা কিনা এই সুকন্যা সমৃদ্ধি যোজনায় ইনভেস্ট করে। এক্ষেত্রেও কিন্তু একটা নিয়ম রয়েছে, ম্যাক্সিমাম 1.5 লাখ টাকা পর্যন্তই সুকন্যা সমৃদ্ধি যোজনায় ইনভেস্ট করা যায়। এবার চলে আসি যে গভর্নমেন্ট কি চেঞ্জ এখানে করেছে। প্রথম যে চেঞ্জ এসছে সেটা হলো গার্ডিয়ানশিপে। সুকন্যা সমৃদ্ধি যোজনায় যখন ইনভেস্ট করা হয় তখন কিন্তু একজন গার্ডিয়ান লাগে। এখন ভারতবর্ষে এরকম হয়েছে, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে বাবা মা তার গার্ডিয়ান হয়নি, তার ঠাকুমা অথবা ঠাকুরদা অন্য কেউ তার গার্ডিয়ান হয়ে তার পিপিএফ অ্যাকাউন্ট খোলা হয়েছে। সেই ক্ষেত্রে গভর্নমেন্ট বলছে, ইন কেস অফ অ্যাকাউন্ট ওপেন আন্ডার দ্য গার্ডিয়ানশিপ অফ গ্র্যান্ড প্যারেন্ট হু আর আদার দ্যান দ্য লিগাল গার্ডিয়ান, যদি তারা লিগাল গার্ডিয়ান না হয় এবং তারা যদি তাদের অ্যাকাউন্ট খুলে থাকে ওই মাইনর গার্লের বিহাফে, দ্য গার্ডিয়ানশিপ শ্যাল বি ট্রান্সফার্ড টু পার্সন এন্টাইটেল আন্ডার দ্য ল ইন ফোর্স, দ্যাট ইজ দ্য ন্যাচারাল গার্ডিয়ান। অর্থাৎ যারা তার ন্যাচারাল গার্ডিয়ান, বায়োলজিক্যাল পেরেন্ট, তারাই কিন্তু তার গার্ডিয়ান হতে পারবে যদি তারা জীবিত থাকে তাহলে। এইবার যদি তারা কোনো কারণে জীবিত না থাকে তাহলে কিন্তু লিগাল গার্ডিয়ান যে আছেন উনিই কিন্তু ওর গার্ডিয়ান হতে পারে। অবশ্যই সেক্ষেত্রে লিগাল গার্ডিয়ান হতে গেলে কোর্ট থেকে তার পারমিশন নিতে হবে। কোর্ট যদি পারমিশন দেয় তাহলে তার লিগাল গার্ডিয়ান উনি হয়ে যাবেন। সেক্ষেত্রে ঠাকুমা অথবা ঠাকুরদা তার কিন্তু লিগাল গার্ডিয়ান হয়ে সুকন্যা সমৃদ্ধি যোজনার যে অ্যাকাউন্ট আছে সেটা খুলতে পারবে, কোনো ধরনের অসুবিধা নেই। কিন্তু এমনি যদি কেউ দেখা যাবে যে বাড়িতে তাদের রিলেশনের জন্য ঠাকুরমা অথবা ঠাকুরদা গিয়ে তার একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছে, সেক্ষেত্রে বলছে যে ওটাকে ট্রান্সফার করে নিন, ট্রান্সফার করে তার বাবা মার নামে করে দিন। সুতরাং 2 নম্বরে যে জিনিসটা বলছে, ইট মোর দ্যান 2 অ্যাকাউন্ট আর ওপেন ইন এ ফ্যামিলি ইন ভায়োলেশন অফ পার্ট 3 অফ সুকন্যা সমৃদ্ধি অ্যাকাউন্ট স্কিম 2019, দেন দ্য ইরেগুলার অ্যাকাউন্ট শ্যাল বি ক্লোজ। অর্থাৎ একটি ফ্যামিলিতে যদি 2-এর বেশি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু যে সেকেন্ড যে অ্যাকাউন্টটি রয়েছে, যেই অ্যাকাউন্টটি পরে খোলা হয়েছে, সেই অ্যাকাউন্টটি কিন্তু ক্লোজ করে দেওয়া হবে। এখন অনেকের মাথায় আসতে পারে যে গভর্নমেন্ট এগুলো জানবে কি করে। দেখুন, গভর্নমেন্টের যে স্টেপগুলো রয়েছে সেই স্টেপগুলো কিন্তু প্রতিটাই বোঝা যাচ্ছে সমস্ত কিছু সেন্ট্রালাইজ করতে যাচ্ছে। যেরকম ভাবে বলতে গেলে গ্র্যান্ড পেরেন্টসদের সরিয়ে দিয়ে যদি তারা লিগাল গার্ডিয়ান না হন, তাদের বায়োলজিক্যাল যে পেরেন্টস আছে তাদেরকে এখানে পেরেন্ট হিসাবে দেখানো। সুতরাং মা বাবার যে প্যান কার্ড অথবা আধার কার্ড সেখানে জমা করতে হবে এবং সেখান থেকে কিন্তু গভর্নমেন্ট জেনে যাবে যে তাদের 1-এর বেশি সুকন্যা সমৃদ্ধি যোজনা অ্যাকাউন্ট আছে কিনা। এছাড়া পিপিএফ অ্যাকাউন্টের ক্ষেত্রেও মাইনর যে চাইল্ড আছে তাদের নামে যদি অ্যাকাউন্ট খোলা হয়, সেক্ষেত্রেও গার্ডিয়ানের যেহেতু প্যান নাম্বার, আধার নম্বর ওখানে থাকবে, এখান থেকেও কিন্তু গভর্নমেন্ট জেনে যাবে একাধিক অ্যাকাউন্ট আছে কিনা। এছাড়া একাধিক অ্যাকাউন্ট থাকলে তাতে কত ব্যালেন্স রয়েছে না রয়েছে গভর্নমেন্ট কিন্তু সেভাবে জেনে যাবে। এখন সফটওয়্যার যেহেতু সমস্ত কিছু রেগুলেট করবে, গভর্নমেন্টের এটা জানতে খুব একটা অসুবিধা হবে না। তার জন্য প্রত্যেককে রিকোয়েস্ট করব, যদি কোনো ধরনের কোনো সমস্যা থেকে থাকে সুকন্যা সমৃদ্ধি যোজনায়, যদি গার্ডিয়ানের ভুল থাকে চেঞ্জ করে নিন। কোনো এনআরআই যদি দেখা যায় যে পিপিএফ অ্যাকাউন্ট খুলেছেন এবং তার রেসিডেন্সিয়াল স্ট্যাটাস আপনি চেঞ্জ করেননি, তাহলেও আপনি ওগুলো করে নিন অথবা পিপিএফ অ্যাকাউন্টটা আপনি ভাঙিয়ে নিন, কেননা ভবিষ্যতে কিন্তু আর এই ধরনের অ্যাকাউন্ট থেকে আপনি কোনো ধরনের কোনো ইন্টারেস্ট পাবেন না। এছাড়াও আরো অন্য কোনো ধরনের যদি গন্ডগোল আপনাদের পোস্ট অফিসে অথবা ব্যাংকে এই ধরনের কোনো প্রবলেম থেকে থাকে তাহলে সেইগুলোকেও রিকোয়েস্ট করব চেঞ্জ করে নিন, তাহলে কিন্তু ভবিষ্যতে আপনাদেরই সুবিধা হবে। যদি এই ধরনের ইনফরমেশন আরো জানতে চান তাহলে আমাদের টেলিগ্রাম চ্যানেল অবশ্যই ফলো করুন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।